তো ওয়েলকাম অ্যাগেন। আমি অনিল বহিরা আবার এসে গেছি উইথ দ্য থার্ড এপিসোড অফ পাল্প টেলস। জানি অনেকটা দেরি হয়ে গেল, বাট আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটা হলো বাচ্চাদেরকে। আমরা দেখেছি যে বাচ্চাদের দাঁতে পোকা বেশি হয়, বা ডেন্টাল কেরিজ যেটা আমরা বলি, সেটা বাচ্চাদের বেশি হয়। এবার কেন হয়, কি জন্য হয়, সেটাও আমরা আজকে জানবো। আর আরেকটা জিনিস, আমরা এই প্র্যাকটিসটা দেখে থাকি যে বাচ্চাদের যখন দাঁত নড়ে, দুধের দাঁত যখন পড়ে, বাড়িতেই বাবা মারা ওটা মানে ফেলে দেয় বা নাড়িয়ে ফেলে দেয়, সুতো দিয়ে টেনে ফেলে দেয়। সেটা কতটা করা উচিত বা প্র্যাকটিসটা সেফ কিনা, সেটাও আমরা জানবো। এবং যদি আগে বাচ্চাদের দাঁত পড়ে যায়, যে টাইমে পড়ার কথা সেটার আগে যদি পড়ে যায়, তখন কি হয়। আর কি ওরাল হাইজিন মেনটেন্যান্স টিপস আমরা নেব যাতে বাচ্চাদের এরকম ডেন্টাল কেরিজ বা দাঁতে পোকা কম হয়, সেটাও আমরা আজকে জানবো। তো চলুন, এটারই কোনো স্পেশালাইজড কোনো ডক্টরের থেকে এটা জেনে নেওয়া যাক। আমাদের সাথে আছেন ডক্টর সর্বজিৎ চক্রবর্তী, এমডিএস পেডিয়াট্রিক্স এন্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি। তো স্যারের কাছ থেকে আমরা কিছু বিষয়ে জেনে নেব। প্রথম হলো যে বাচ্চাদের ক্ষেত্রে এই ডেন্টাল কেরিজ বা দাঁতের পোকা যেটা বলি, সেটার এত প্রিভ্যালেন্স কেন কেন দেখা যাচ্ছে? আচ্ছা, দাঁতের পোকা বা আমরা চলতি কথা যেটা বলি দাঁতের পোকা বা ডেন্টাল কেরিস, সেটা বাচ্চা হোক বা বড় হোক সবাই উভয় ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু যেটা তোমার কোয়েশ্চেন যে বাচ্চাদের ক্ষেত্রেই কেন প্রিভ্যালেন্স বেশি, তো এক তো যে আমাদের পোকা বা ব্যাকটেরিয়া যেটা আমরা বলি, এদের খাদ্য বেসিক্যালি হচ্ছে সুগার, মিষ্টি জাতীয় খাবার, যেটা এরা খেতে খুব ভালোবাসে। এবং বাচ্চারা সুগার হাই ইনটেক বাচ্চাদের একটু বেশি হয়, মিষ্টি একটু বেশি খাওয়ানো হয়। তো সেটার জন্য ব্যাকটেরিয়ারা যখন বেশি খাদ্য পায়, তখন ওরা আরো ফ্লারিশ হতে বা আরো খুলতে, আরো বেশি করে দাঁতটাকে খারাপ করতে, আরো ওদের চান্সেসের প্রবণতাটা বেশি বেড়ে যায়। কিন্তু এটা তখন হয় যখন আমাদের বাচ্চাদের মুখ ঠিক করে পরিষ্কার করানো হয় না, এবং বেশি মাত্রায় আমাদের সুগার ইনটেক, বাচ্চাদেরকে সুগার, মিষ্টি কোনো খাবারের মাধ্যমে হোক, চকলেটের মাধ্যমে হোক বেশি করানো হয়। তো তখন সেই ক্ষেত্রে চান্সেসটা বেশি বেড়ে যায়। প্লাস আজকালকার যুগের যে নতুন যে থিওরি যে কেন এটা বেশি হচ্ছে, সেটা হচ্ছে একটু মুখে অ্যাসিডিক এনভায়রনমেন্ট বেশি থাকার জন্য। সেটা দেখা যাচ্ছে যে বাচ্চাদের কিছু কিছু বাচ্চা, বাবা মারা বাচ্চাদেরকে অনেকক্ষণ ধরে খাবারটা খাওয়ায়। মানে কোনো কোনো বাচ্চা দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খাবার মুখে খাচ্ছে। সেটার জন্য কি হয়, মুখের যে আমাদের এনভায়রনমেন্ট সেটা অনেকটা অ্যাসিডিক হয়ে যায়। সেটার জন্য আমাদের দাঁতের যে ক্ষয় বা দাঁতের ডিগ্রেডেশন বা দাঁতের যে পোকা যে দাঁতটাকে খেয়ে নেয়, সেটা প্রবণতা বেশি বেড়ে যাচ্ছে। তো এটা দুটো তিনটে পয়েন্ট হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস। স্যার, অনেক সময় হয় যে বাড়িতে যখন দাঁত নড়ছে, তো বাবা মারা বাচ্চাদের দাঁত এমনি বাড়িতেই তুলে দেয়। তো সেটা কতটা কি উচিত বা উচিত না? আচ্ছা, যেমন প্রথমে আমি বলে রাখি, যেমন আমাদের যে যেরকম দাঁত হয়, সামনের দাঁত, মানে যা দাঁত আমরা মুখে দেখতে পাই সেগুলো হচ্ছে অনলি টিপ অফ দ্য আইসবার্গ, মানে অনলি আমরা মাথাটাই দেখতে পাই। কিন্তু দাঁতের যে গোড়াটা, সেটা পুরোটাই আমাদের হাড়ের মধ্যে, মাড়ির মধ্যে থাকে, সেটা আমরা দেখতে পাই না। এবং সব দাঁত আলাদা, সব দাঁতের গোড়া আলাদা। কিছু কিছু দাঁতের একটাই গোড়া থাকে, যেমন সামনের দাঁতের। পিছনের দাঁতের গোড়া কিন্তু একটা বা দুটো বা তিনটে গোড়া থাকতে পারে। সেই জন্য আমরা জানি না, এবং না জানতেই হাত ধরে টেনে আমরা তুলতে চেষ্টা করি। সেক্ষেত্রে কি হয়, কখনো কখনো এই তিনটে গোড়া বা দুটো গোড়া দাঁতের যেটা আছে, সেগুলো কমপ্লিটলি বেরোয় না, একটা বা দুটো গোড়া থেকে যায়। তো থাকলে কি হবে, তখন সেখানে ইনফেকশনের চান্সেস বেড়ে যায়, ইনফেকশন হতে পারে। এবং আরেকটা জিনিস হতে পারে যে নিচ থেকে ধরুন কোনো পার্মানেন্ট দাঁত যখন আসছে, সেটা কিন্তু সেটার আশাতে এই টুকরোটা যেটা রয়ে যেতে পারে, সেটা কিন্তু বাধা দিতে পারে। সেই জন্যে বেটার হবে যদি আপনারা কোনো
আপনার নিকটবর্তী কোনো ডেন্টিস্ট বা পিডিয়াট্রিক ডেন্টিস্টের কাছে গিয়ে দেখিয়ে দাঁতটা তুলিয়ে নেন টাইম মতো। যে যে টাইমে ধরুন ওই দাঁতটা ওঠার দরকার, যে টাইমটা ওঠা উচিত, সেই টাইমে তুলে নেওয়াটা বেটার। স্যার, আর যদি দাঁত কোনো সময় এক্সট্রাক্ট করতে হয় বা তুলতে হয় সময়ের আগে, মিল্ক টিথ বা দুধের দাঁত যেটা বলি, সেই ক্ষেত্রে ওটা কিভাবে ম্যানেজ করা হয়? আচ্ছা, কোনো ক্ষেত্রেই আমাদের যে কোনো রিজনে হোক আমাদের দাঁতটা হয়তো তুলতে হচ্ছে, সেই দাঁতের টাইম যেটা এক্ষুনি আমি বললাম যে প্রত্যেকটা দাঁত তোলার একটা টাইম হয়, সেই টাইমের আগে যদি আমাদের দাঁতটা তুলে নিতে হয় যে কোনো রিজনেই হোক, তাহলে কিন্তু আমাদের ওই যে দাঁতটা তুললাম সেই জায়গাটা আমাদেরকে কিন্তু এই স্পেসটাকে মেনটেন করতে হয়। কেন? ধরুন এই মাঝখানে আমার দাঁতটা আছে যেটা আমরা তুলছি, তার আগের আর পিছনের যে দাঁতটা আছে সে কিন্তু এই ফাঁকা জায়গাটা পেলেই টেন্ডেন্সি থাকে ফাঁকা জায়গাটাতে এরকম ভাবে ঝুঁকে পড়া। যদি দাঁতগুলো এরকম ঝুঁকে পড়ে তাহলে নিচে যে তার পার্মানেন্ট দাঁত যেটা আসার, সে কিন্তু আসতে পারবে না, আটকে যায়। সেই জন্য এই যে স্পেসটা যেটা আমরা দাঁতটা তুললাম, এই স্পেসটাকে আমাদেরকে মেনটেন করতে হয় একটা তারের হেল্প নিয়ে। সে তারটা আমরা এই দুটো দাঁতের মাঝখানে আমরা লাগিয়ে রাখি যাতে এই স্পেসটা মেনটেন হয়। সেই জন্য এই জিনিসটার, এই যে অ্যাপ্লায়েন্সটা যেটার নাম, এই ইনস্ট্রুমেন্টের নামই বলা হয় স্পেস মেনটেনার, যাতে এই যে ফাঁকা জায়গাটা এটাকে মেনটেন করে রাখতে পারে, যাতে কোনো প্রবলেম ছাড়াই নিচ থেকে যে দাঁতটা আসছে সেটা যাতে আসতে পারে। এবং এটা করলেই করা উচিত যদি আমাদের কোনো টাইমের আগে দাঁতটাকে বের করানো হচ্ছে। আদারওয়াইজ কোনো দরকার নেই, যদি দাঁতটা দুধের দাঁত যেরকম পড়বে, যেরকম দাঁত নর্মাল আসার টাইম হয় সেরকম চলে আসবে। বাচ্চাদের ক্ষেত্রে মানে ওরাল হাইজিন টিপস কি নেওয়া উচিত বা ইনস্ট্রাকশনস? বাচ্চাদের ক্ষেত্রে আমরা দুবার ব্রাশ নিশ্চয়ই আমরা অ্যাডভাইস করে থাকি, সকালের খাওয়ার পর এবং রাতের ডিনারের পর। কেন কি আমরা খাওয়ারের পরেই মুখে কিছু খাবার যদি আমরা পরিষ্কার না করি, কিছু খাবার আমাদের মুখে ফেসে থাকতে পারে। সেই জন্য আইডিয়ালি নর্মাল ব্রেকফাস্টের পর আমরা ব্রাশিং করলে যে মুখে যে খাবার আমরা ফেসে থাকে সেটাও বেরিয়ে যেতে পারে, এবং রাতে খাওয়ার পর সেই খাবারও বেরিয়ে যেতে পারে, যাতে খাবার ফেসে থেকে মুখের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট সেটা যাতে না বাড়ে। এবং বেসিক্যালি আমরা যদি চলতি কথায় বলি যে বাংলায়, পাতি বাংলায়, যে আমাদের পোকার যে মুখে যদি কোনো পোকা থাকে সে যাতে কোনো খাবার না পেয়ে যায় দাঁতটাকে আরো খারাপ করার জন্য। সেই জন্য যে সকালে এবং রাতে ব্রাশ করা খুবই ইম্পর্টেন্ট। এবং আরো বেটার হবে যদি আপনারা লাঞ্চের পর এবং ইভিনিং এর কোনো স্ন্যাক্সের পর যদি কোনো মাউথ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন, তাহলে আমাদের মুখ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং ওরাল হাইজিনটাকে অনেক বেটার করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার আমাদের টাইম দেওয়ার জন্য। আমরা আবার অন্য কিছু নিয়ে আবার পরে কথা বলবো। থ্যাংক ইউ।